সালাম আলাইকুম। তো আজকে আমরা আমাদের ফর্ক বা আমরা যে প্রসেস ক্রিয়েশন সেটা শুরু করার আগে আমাদের বেশ কয়েকটা কনসেপ্ট বাকি ছিল, সেগুলোর কথা বলবো। তো আমাদের ফার্স্ট কনসেপ্ট যেটা সেটা হচ্ছে কন্টেক্সট সুইচ। তো বেসিক্যালি আমরা যেটা এতদিন পড়ে আসছি যে আমাদের যে একটা সিস্টেম, সাপোজ আমার একটা সিস্টেম হচ্ছে আমি মাল্টিপল প্রসেসকে রান করব। সো মাল্টিপল প্রসেসকে রান করার জন্য আমার একটা মাত্র সিপিইউ আছে। সো যেটা হয় যে আমার যতগুলা প্রসেস থাকবে, সো এট এ টাইম আমি শুধুমাত্র একটা সিঙ্গেল প্রসেসকেই আমি হচ্ছে আমার এই অপারেটিং সিস্টেমে রান করাতে পারবো। এটা হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত আমাদের যে অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশন গুলো সম্পর্কে আমরা এই জিনিসটা ধরে, লাইক আমার এখানে টোটাল আমার সিস্টেমে তিনটা প্রসেস আছে। লাইক আমি গান শুনতেছি, আমি স্ক্রল করতেছি, এন্ড এট এ টাইম আমি একটা ভিডিও প্লেয়ারে ভিডিও দেখতেছি। এই হচ্ছে আমার তিনটা প্রসেস। তো আমার তিনটা প্রসেস আছে। সো তিনটা প্রসেসকে লাইক আমি হচ্ছে আমার একটা মাত্র সিঙ্গেল কোরের সিপিইউ, যেটা হচ্ছে আমার একটা মাত্র প্রসেসর আছে। তো আমি যে কাজটা করব, যে আমার এই তিনটা প্রসেসকে আমি আমার এই একটা প্রসেসরেই জায়গা দেওয়ার ট্রাই করব। সো একটা প্রসেসরে রান করতে হবে। সো রান করার জন্য আমরা বলতেছিলাম যে আমরা একটা শিডিউলার ছিল আমাদের, যে শিডিউলার সে হচ্ছে তার মাঝখানে একটা অ্যালগোরিদম ছিল, সে তার সেই অনুযায়ী তার অ্যালগোরিদম অনুযায়ী সে হচ্ছে একটা প্রসেসকে আমার আমার যে প্রসেসর আছে সেই প্রসেসরে রান করার সুযোগ দেয়। সো যেটা হবে, আমার শিডিউলার সাপোজ কারেন্টলি আমার যে প্রসেস ওয়ান, তাকে সে শিডিউল করলো যে তুমি এখন আমার সিপিইউ তে রান করতে পারবে। সো আমার প্রসেস ওয়ান সে কারেন্টলি লাইক টি ইকুয়ালস টু জিরো, মানে একদম শুরুতেই আমার প্রসেস ওয়ান সেই হচ্ছে আমার সিপিইউ তে রান করতেছে। তো লাইক সিপিইউ তে সে রান করলো, সাপোজ আমরা ধরে নিচ্ছি সে 2 সেকেন্ডের জন্য রান করলো। তো 2 সেকেন্ড পরে যে কাজটা হবে, যখন টি ইকুয়ালস টু টু তে পৌঁছায় যাব, তখন যে কাজটা হবে, তখন আমার শিডিউলার যে কাজটা করবে সে হচ্ছে প্রসেস ওয়ান কে আর এক্সিকিউট করতে দিবে না। সেটার পরিবর্তে সে কি করবে, সে হচ্ছে প্রসেস টু কে এই জায়গায় শিডিউল করবে। তো এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট, যে আমি প্রসেস ওয়ান কে কিছুক্ষণ রান করতে দিব, দেন তার যখন রান করা শেষ তখন আমি আরেকটা প্রসেসকে সুযোগ দিব। তো এই যে আমি এখন পি ওয়ান এর জায়গায় পি টু কে সুযোগ দিলাম, এই যে একটা সুইচ করতেছি, লাইক আমি পি ওয়ান ছিল আগে, সেখান থেকে আমি পি টু তে সুইচ করতেছি। এই সুইচিংটাকে আমি বলতেছি কন্টেক্সট সুইচ। ঠিক আছে। সো লাইক আমার শিডিউলার সে যখন একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসকে শিডিউল করে, তখন যে কাজটা হয় সেটাকে আমি বলতেছি কন্টেক্সট সুইচ। তো আমরা দেখবো যে আসলে এই কন্টেক্সট সুইচে আসলে কি কি কাজ হয়। তো লাইক যদি আমরা প্রসেস গুলো নিয়ে চিন্তা করি, লাইক আমাদের প্রত্যেকটা প্রসেসকে আমরা হচ্ছে একটা ক্লাসের সাহায্যে প্রেজেন্ট করতাম, যেটাকে আমরা বলতাম প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি। তো যেটা হয়তো এই পিসিবি তে আমার প্রসেস রিলেটেড যত ইনফরমেশন, সব ইনফরমেশন লেখা আছে। সো লাইক এটা যদি আমার প্রসেস পি ওয়ান এর প্রসেস কন্ট্রোল ব্লকটা হয়, সিমিলারলি আমার যে সেকেন্ড যে প্রসেসটা আছে, তো তার জন্য কিন্তু একটা সিমিলার প্রসেস কন্ট্রোল ব্লক পি টু থাকবে। তো ধরে নিই এটা হচ্ছে আমার ব্রাউজারের প্রসেস কন্ট্রোল ব্লক, এটা হচ্ছে যে ভিডিও প্লেয়ার, সেই ভিডিও প্লেয়ারের প্রসেস কন্ট্রোল ব্লক। তো এখন এই হচ্ছে আমার সিপিইউ। তো যে সিপিইউ তে কারেন্টলি পি ওয়ান এক্সিকিউট করতেছে। সো পি ওয়ান একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এক্সিকিউট করবে। সো তারপরে যখন শিডিউলার পি টু কে এখানে এক্সিকিউট করার জন্য অ্যালাউ করবে, তখন যে কাজটা হবে, ইনিশিয়ালি পি ওয়ান এর কারেন্ট যে স্টেটে থাকবে, সেই স্টেটের সব ইনফরমেশনই আমি পি ওয়ান এর যে প্রসেস কন্ট্রোল ব্লক আছে সেটাই লিখবো। তো তাহলে আমি যে কাজটা করব, আমি পি ওয়ান এর জন্য যে পিসিবি আছে সেই পিসিবি তে আমি শুরু রাইট করব। কি রাইট করব, যে পি ওয়ান এ কারেন্টলি কোন স্টেটে কি কি ভ্যালু আছে সেগুলো। ফাইন। তো এইটা করার পর, লাইক আমি ফার্স্টে কারেন্টলি আমার পি ওয়ান এক্সিকিউট করতো, এন্ড পি ওয়ান এর সবকিছু আমি সেভ করলাম। সেভ করার পর আমার যে কাজটা করা লাগবে, আমি তো পি ওয়ান কে তো আর আমি এক্সিকিউট করবো না, পি ওয়ান এর এক্সিকিউশন শেষ, এখন আমার নতুন করে এক্সিকিউট করা লাগবে পি টু। সো আমার পি টু প্রসেস কন্ট্রোল ব্লক যেটা আছে, মানে পিসিবি টু, সেইখানে যত ইনফরমেশন লেখা আছে সব ইনফরমেশনকে আমার এই জায়গায় লোড করা লাগে। লোড করে আমি হচ্ছে আমার প্রসেসর যে আছে, আমার যে র্যাম আছে, সেই র্যামে আমি প্রসেস টুর যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন আমি লোড করব। সো এই যে কাজটা, so আমি সুইচ করার সময় আমার এই দুইটা কাজই। ফার্স্ট কাজ যেটা হয়,
যে আমার কারেন্ট যে প্রসেসটা রান করতেছিল, আমাদের এক্সাম্পল প্রসেস P1, যে প্রসেস P1 রান করতেছিল তার যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন আমি সেভ করব প্রসেস কন্ট্রোল ব্লক 1 এ। সো P1 এর রেসপেক্টে, P1 প্রসেসটার রেসপেক্টে যে প্রসেস কন্ট্রোল ব্লক ছিল সেটা আমি P1 এর সব ইনফরমেশন সবার শুরুতে সেভ করব। দেন সেভ করার পর রান করার আগে, নতুন করে আবার রান করার আগে আমি নতুন যে প্রসেসটাকে রান করব সেই প্রসেসটার সব ইনফরমেশন আমি আমার সিপিইউ তে লোড করব। সেই লোড করব, তাহলে আমি যদি প্রসেস 2 কে আমি শিডিউল করলাম, সো আমি যে কাজটা হবে, কারেন্টলি আমার প্রসেস P1 এর সব ডাটাকে সেভ করব P1 এর প্রসেস কন্ট্রোল ব্লকে, এন্ড সিমিলারলি আমার যে P2 প্রসেস কন্ট্রোল ব্লক, সেটাতে আমি আসলে সব ডাটা লোড করব। তো এটাই হচ্ছে আমার মূল কন্টেক্সট সুইচের কাজ। তো আমি যদি দেখি যে কন্টেক্সট সুইচ আসলে কি হয়, লাইক কন্টেক্সট সুইচ এই দুইটা কাজই করে। ফার্স্ট করে স্টোরিং দ্য কারেন্টলি এক্সিকিউটেড প্রসেস কন্টেক্সট, দেন রিস্টোরিং দ্য নেক্সট প্রসেস কন্টেক্সট টু এক্সিকিউট। এখানে একটা এক্সাম্পল আছে, লাইক আমার দুইটা প্রসেস, একটা হচ্ছে প্রসেস P0, একটা হচ্ছে প্রসেস P1। সো এই দিকে আমি যত ভার্টিক্যালি যত আমি নিচের দিকে যাব, তার মানে হচ্ছে আমার টাইম তত বাড়তে থাকে। সো ইনিশিয়ালি যদি 0 থাকে, দেন এদিকে হচ্ছে আমার আলটিমেটলি বাড়বে 1 2 এভাবে বাড়তে থাকে। তো যে কাজটা হয় আমরা যদি দেখি শুরুতে টাকা, যে ইনিশিয়ালি একদম শুরুতে আমি প্রসেস P0 কে এক্সিকিউট করতেছি। Fine. তো এখানে আমার P0 এক্সিকিউট হচ্ছে। তো P0 এক্সিকিউট হওয়ার পর আলটিমেটলি তার জন্য যে টাইমটা আমি সিলেক্ট করে রাখছিলাম সেই টাইম, তার এক্সিকিউশন শেষ। লাইক তাকে বলে দিছি যে তুমি শুধুমাত্র 2 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট করতে পারবা। তো যখনই 2 সেকেন্ড হয়ে গেল, আমার প্রসেস যে P0 ছিল তাকে আমি সিপিইউ থেকে রিমুভ করে দিব। এন্ড রিমুভ করে দিয়ে আমি নতুন প্রসেস, অন্য একটা প্রসেসকে রান করার জন্য, সো লাইক সেখানে আমি যে কাজটা করব, আমি আমার P0 প্রসেসের যে স্টেট, তার স্টেটটাকে আমি PCB0 তে সেভ রাখবো। সেটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। দেন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার নেক্সট যে প্রসেস, যেটাকে আমি রান করাবো, যেটা আমি এখন নেক্সট P1 কে রান করাবো, সো P1 এর যে স্টেট সেটাকে আমি হচ্ছে লোড করাবো। সো রিলোড স্টেট ফ্রম PCB1। সো প্রসেস কন্ট্রোল ব্লক 1 থেকে প্রসেস 1 এর যত ইনফরমেশন লাগবে সব ইনফরমেশন আমি আমার সিপিইউ লোড করবো। So, এই যে দুইটা কাজ করতেছি, আমি প্রসেস 0 সবকিছু সেভ করতেছি, প্রসেস 1 এর সবকিছু লোড করতেছি। তো এই দুইটা কাজের মাঝখানে কিন্তু আমার সিপিইউ কিন্তু টোটালি আইডল হয়ে বসে আছে। এই দুইটা সময় আমার সিপিইউ কোনো কিছুই এক্সিকিউট করে নাই। সে জাস্ট কি করতেছে, সে একটা জিনিস সেভ করতেছে কারো দ্বারা, এন্ড আরেকটা জিনিস সে লোড করতেছে। লাইক সে হচ্ছে এখানে এখন কারেন্টলি ফাইলকে রিড রাইট করতেছে, আইও অপারেশন করতেছে, যে আমি একটা জিনিস সেভ করতেছি এন্ড আরেকটা জিনিস আমি লোড করতেছি। বাট এই মুহূর্তে কিন্তু তার নিজের কিন্তু কোনো প্রসেসিং বা কোনো ক্যালকুলেশন এরকম কোনো কাজ সে করতেছে না। সো যতক্ষণ সময় আমার কন্টেক্সট সুইচ হবে, সেই কন্টেক্সট সুইচের পুরোপুরি ফুল সময়টাই আমার সিপিইউ কিন্তু আইডল হয়ে বসে। এটা কিন্তু খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট। সো যদি আমার কন্টেক্সট সুইচ অনেক বেশি হয়, তাহলে যেটা হবে যে আমার সিপিইউ এর আইডল টাইমটা অনেক বেড়ে যাবে। এন্ড আইডল টাইম বেড়ে যাওয়া মানে কিন্তু সিপিইউর পারফরমেন্স মানে ল্যাগ করা বা পারফরমেন্স কমে যাওয়া। সো যে সমস্যাটা হবে, আমার যদি বেশিরভাগ সময় কন্টেক্সট হয়, তাহলে আমার সিপিইউর এক্সিকিউশন, সিপিইউর পারফরমেন্স, এই দুইটা জিনিস কমে যাবে। সো কন্টেক্সট সুইচ খুবই দরকারি, কারণ আমার প্রসেসকে সুযোগ দেওয়ার জন্য কন্টেক্সট সুইচ দরকারি। বাট কন্টেক্সট সুইচ যখন বেশি হয়ে যায়, তখন সেটা আসলে আমার পারফরমেন্সকে খুবই সিগনিফিকেন্টলি ড্রপ করে। সো এটাকে আমরা বলি এই জায়গায় যে ওভারহেড। সো কন্টেক্সট সুইচ একবার করার কারণে দেখা যাচ্ছে যে এই সময়টা যখন আমি সেভ করলাম এন্ড তারপর আমি লোড করলাম, এই সময়টায় আসলে আমার সিপিইউ কোনো কাজই করে না। তো এটা হচ্ছে একটা সিপিইউ ওভারহেড। দেন এখানে যেহেতু এক্সিকিউট করতেছে, এখানে কোনো ওভারহেড নাই। দেন আবার সিমিলারলি পরের বার আমি আবার কন্টেক্সট সুইচ করতেছি, একটা ওভারহেড আমি এখানে ফেস করতেছি। তো এখানে মোটামুটি এই কথাগুলাই বলা আছে, আমরা যেগুলা এতক্ষণ ধরে বললাম এই কথাগুলো আসলে এখানে বলা। তো পরে আমাদের আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ডুয়াল মোড অফ অপারেশন। সেই কনসেপ্টটা নিয়েও আমাদের একটু পড়াশোনা করা লাগবে। লাইক এটার একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে, আমরা যখন কোন একটা ফাইল ওপেন করি, like আমরা তো পাইথনের কোডে অবশ্যই লিখছি যে ফাইল ওপেন করার জন্য লাইক এরকম একটা ফাংশন লিখছি যে রিড, রিড একটা ফাংশন লিখে দিছি। দেন এই রিড ফাংশন লেখার পরে
আমরা হচ্ছে সেটা কিন্তু আর কোনো ইমপ্লিমেন্টেশন কিন্তু আমরা করি না। যে আমরা কিন্তু এই ফাংশনটা কোনো সময় লিখি না যে ডেফ দেন রিড, লিখে আমরা রিড ফাংশন জানি না, সেটার ইমপ্লিমেন্টেশন কিন্তু আমরা করি না। বাট আমরা যে কাজটা করি, আমরা বলে দিই সিস্টেম নিজেই হচ্ছে আমার যদি ফাইলের পাথটা যদি ঠিকঠাক থাকে, তাহলে সে হচ্ছে আমার ফাইলটাকে পড়ে আমাকে রেসপন্সটা পাঠিয়ে দিবে। তো এখানে হচ্ছে আমি ফাইলের পাথটাকে ইনসার্ট করি। সো কখনো কি মনে হয়েছে যে এইটায় আসলে কেন আমার এই যে রিড ফাংশনটা বা রিড মেথডটা কেন আমি ইমপ্লিমেন্ট করলাম না? আমি নিজে থেকে কেন এই রিড মেথডটাকে ইমপ্লিমেন্ট করলাম? সো এইটার কোশ্চেন যদি কারোর কাছে আসে তাহলে ভেরি গুড, বাট যদি না আসে তাহলেও সমস্যা নেই, যেটা একটু আলোচনা করবো এই জায়গায়। সো এই যে এই ধরনের কিছু ফাংশন যেগুলা আমরা নিজেরা কোনো ইমপ্লিমেন্ট করি না, বাট ইনহেরেন্টলি বিহাইন্ড দ্য সিন ইমপ্লিমেন্ট করা থাকে, এই ধরনের ফাংশন গুলাকে আমরা বলি হচ্ছে সিস্টেম কল। এই ধরনের ফাংশন গুলাকে আমরা বলি হচ্ছে সিস্টেম কল। তো এখন এইগুলাকে কেন এইভাবে লাইক যে ইনহেরেন্টলি আমার অপারেটিং সিস্টেম নিজেই হচ্ছে কেন এই জিনিসগুলাকে সে নিজে থেকেই ইমপ্লিমেন্ট করে দেয়? এটার মূল কারণটা হচ্ছে যে আপনি আমি যখন কোড লিখি তখন কিন্তু আমাদের কোডে আসলে বাগ থাকে, যে আমার কোডে ভুল হয়ে যাওয়ার চান্স আছে। বাট অপারেটিং সিস্টেম যখন হার্ডওয়্যার নিয়ে কাজ করে, লাইক হার্ডওয়্যারে যদি সামহাও কোনো একটা ভুল হয়, সফটওয়্যারে কোনো একটা ভুল হইলে আমি জাস্ট ভুলটাকে ঠিকঠাক করে আমি জাস্ট কোড লিখে দিই, শেষ। মানে কোনো একটা ভুল হয়েছে, সমস্যা নেই, কোড লিখে দিলাম, শেষ হয়ে গেল, কাজ শেষ। বাট তাও যদি আমি যখন মেমোরি থেকে আমি যখন রিডের মাধ্যমে আমার ফাইলটাকে পড়বো, তখন যদি আমি কোনো একটা মিস্টেক করে ফেলি, তখন কিন্তু ওই মিস্টেকটা খুবই কস্টলি, যেটা হচ্ছে আমার সিস্টেম, আমার টোটাল যে হার্ডওয়্যার সিস্টেমটা আছে সেটাতেও কিন্তু সে ইম্প্যাক্ট ফালাবে। তো এই জন্যে কিছু এরকম কোর ইমপ্লিমেন্টেশন, কিছু ফাংশন যেগুলো আসলেই আমার লাইক আমার আমার অপারেটিং সিস্টেম, আমার মানে কিছু ফাংশন যেগুলো আসলে আমার হার্ডওয়্যার নিয়ে কাজ করে, আমার মেমোরি নিয়ে কাজ করে, তাদের ইমপ্লিমেন্টেশনটা আমি আসলে আমার যে ইউজার তার জন্য রেখে, আমি যে কাজটা করি তাদের ইমপ্লিমেন্টেশনটা ইউজার থেকে হাইড করে দিই, ইউজার থেকে হাইড করে ওই ইমপ্লিমেন্টেশনটা আমি নিজেই আমার যে অরিজিনাল যে সেট অফ এক্সপিরিয়েন্স প্রোগ্রামার আছে তাদের ইমপ্লিমেন্টেশনটা দিয়ে আমি হচ্ছে ওই ফাংশন গুলোকে ইমপ্লিমেন্ট, এই টাইপের ফাংশন কল গুলোকে আমরা বলি সিস্টেম কল। সো এই সিস্টেম কল এই জন্য আসলে আমার এই ডুয়াল মোড অফ অপারেশনটা চলে আসে। তো সে আসলে দুইটা কাজ করে, লাইক এক্সিকিউশন অফ অপারেটিং সিস্টেম কোড এন্ড ইউজার ডিফাইন্ড কোড, এই দুইটার মাঝখানে সে হচ্ছে বেরিয়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, ডুয়াল মোড অফ অপারেশন মানে আর কিছুই না, a certain method of distinct a certain method that distinguishes the execution of operating system code and the user defined code. So what is user defined code? User defined code মানে কিছুই না, যে কোডটা আপনি আমি লিখি, like the code that we write is known as user defined code. Like আমরা যদি সাপোজ একটা ফাংশন লিখি like sum, so we must implement this function. So আমরা আসলে যে কাজটা আমরা আসলে দুইটা আর্গুমেন্ট নিব, দেন আমরা একটা কাজ করবো যে আমরা রিটার্ন করব রিটার্ন a প্লাস b। তো এই যে আমি কাজটা করলাম সেটা হচ্ছে আমার ইউজার ডিফাইন কোড। বাট অপারেটিং সিস্টেমের কোড কোড, এই যে আমরা সিস্টেম কল নিয়ে কথা বলতেছিলাম, যে আমার এই যে রিড ফাংশনটা, এই রিড ফাংশনটা কিন্তু আমার ইমপ্লিমেন্ট করার দরকার নেই, কারণ অলরেডি অপারেটিং সিস্টেমে এক্সপিরিয়েন্স প্রোগ্রামাররা আমার এই রিড ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করে রাখছে, কারণ এটা আমার একদম লো লেভেলে মেমোরি নিয়ে কাজ করে, যেহেতু সে ফাইলটা পড়ে আনবে, লো লেভেলে ব্লক বাই ব্লক পড়ে আনবে, এটা নিয়ে যেহেতু সে কাজ করে, সেই জন্য সেটার ইমপ্লিমেন্টেশনটা আমার এক্সপিরিয়েন্স প্রোগ্রামাররা লিখে রাখছে। তো এই দুইটা কেসের মধ্যে একটা ডিস্টিংগুইশন বা একটা ডিফারেন্স করার জন্য হচ্ছে আমরা ডুয়াল মোড অফ অপারেশন এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করি। তো এখানে যে কাজটা হয়, আমি আমার অপারেটিং সিস্টেমকে আমি হচ্ছে দুইটা ভাগে ভাগ করি। আমি আমার অপারেটিং সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করি, একটাকে আমি বলি কার্নেল মোড, একটাকে বলি আমি কার্নেল মোড, একটাকে আমি বলি ইউজার মোড। তো এই দুইটা কাজ করি। তো যেটা হয়, কার্নেল মোডে আমার যতগুলা সিস্টেম কল আছে সবগুলা সিস্টেম কলেরই ইমপ্লিমেন্টেশন অলরেডি করা থাকে। তো যে কাজটা হবে, লাইক আমি একটা কোড লিখলাম, সাপোজ আমি যদি দেখি যে আমি এখানে একটা কোড লিখলাম, আমি একটা ফাইল পড়বো জাস্ট, তো ফাইলের পাথটা দিয়ে আমি হচ্ছে কোডটা লিখলাম এই জায়গায়।
সো দেন আমি যে কাজটা করব, দেন হচ্ছে আমি যদি প্রিন্ট করতে চাই, আমি প্রিন্ট করব যে এফডি ফার্স্টের লাইন সাপোজ আমি প্রিন্ট করব। সো এই কাজটা আমি করলাম। সো এটা হচ্ছে আমার কাজ, এই এফডি 10 নাম্বার যে লাইনটা আছে সেই লাইনটাকে আমি জাস্ট প্রিন্ট করলাম। তো আমি হচ্ছে এতটুকু কাজ করলাম। সো এইখানে আমরা যদি দেখি, তো তার আগে লাইক আমরা উপরে আরো কিছু কাজ করি। আমরা আরেকটা ফাংশন লিখলাম। তাহলে আমি হচ্ছে এই 3 লাইনের আমার কোড। তো যেটা হবে, এই যে ফার্স্ট লাইনটা, সেটা হচ্ছে আমার ইউজারের একটা কোড, যেটা হচ্ছে আমরা যেটা বলতেছি ইউজার ডিফাইন্ড কোড। দেন পরেরটা যেটা, সেটাও আমার ইউজার ডিফাইন্ড কোড, পরেরটা যেটা সেটাও আমার ইউজার ডিফাইন্ড কোড। তো এই ইউজার ডিফাইন্ড কোডে আমরা একটা আলাদা একটা স্পেশাল কাজ করতেছি, লাইক এই ইউজার ডিফাইন্ড কোডে আমি এমন একটা ফাংশন কল করতেছি, এই ফাংশনটার কোনো ইমপ্লিমেন্টেশন আমি করে রাখি। আমার নিজে থেকে কোনো ইমপ্লিমেন্টেশন লেখা লাগে না, আমি সিস্টেম থেকে ইমপ্লিমেন্টেশনটা লিখবো। সো এটাকে আমরা সিস্টেম কল, ঠিক আছে। সো ডোর অফ অপারেশন কি করে, সে হচ্ছে একটা বিট রাখে। লাইক আমার যে প্রসেস কন্ট্রোল ব্লক থাকে সেখানে একটা মোড বিট থাকে, মোড বিট থাকে। সেই মোড বিটটা কিসের জন্য থাকে, কারণ সে আসলে অ্যাসাইন করে যে কারেন্টলি আমি কোন মোডে আছি। লাইক এই মোড বিটটা যদি সামহাউ 0 থাকে, তার মানে হচ্ছে আমি কার্নেল মোডে আছি। মোড বিটটা যদি সামহাউ 1 হয়ে যায়, তার মানে আমি হচ্ছি এখন ইউজার মোডে আছি। তো যে কাজটা হয় প্রসেস থেকে আমি যখন এক্সিকিউট করা শুরু করি, তখন তো প্রসেসটা অবশ্যই ইউজার মোডে থাকবে, কারণ কোডে লিখলাম। সো ইউজার মোডে থাকবে, ইউজার মোডে সে হচ্ছে এই লাইনটাকে এক্সিকিউট করবে, ফাইন। যখন এক্সিকিউট করলো, করা শেষ হওয়ার পর দেন সে ইউজার মোডেই সেকেন্ড লাইনে যাবে। বাট দেখেন সেকেন্ডে কিন্তু আমরা একটা সিস্টেম কল আছে, Like এই যে রিড ফাংশনটা হচ্ছে একটা সিস্টেম কল। সো এই সিস্টেম কলটার ইমপ্লিমেন্টেশন কিন্তু আমার কোডে নাই, এটার জন্য আমার অপারেটিং সিস্টেমের কাছে যাওয়া লাগে। সো তখন যে কাজটা হবে, আমি আমার ইউজার মোড যেটা 1 ছিল, যে আমার ইউজার মোডের জন্য আমার যে মোড বিটটা 1 ছিল, সেই মোড বিটটাকে আমি 1 থেকে 0-তে চেঞ্জ করে দিব। সো চেঞ্জ করে দেওয়ার কাজটাই এখানে বলতেছি, যে ট্র্যাপ মোড বিট একটু 0। সো দেন আমি যে কাজটা করব, আমি তখন আর ইউজার মোডে থাকবো না, আমি তখন কার্নেল মোডে চলে যাব। এন্ড আমার যে সিস্টেম কলটা, সেই সিস্টেম কলটাকে আমি এক্সিকিউট করব। লাইক আমার এই যে রিড সিস্টেম কলটা, সেটা যেটার ইমপ্লিমেন্টেশন আমার অপারেটিং সিস্টেমের কাছে ছিল, সেই সিস্টেমকে আমি এক্সিকিউট করব। দেন যখনই আমার এক্সিকিউশনটা শেষ হবে, তখন তো সে অবশ্যই কিছু একটা রিটার্ন করবে। সে যখন রিটার্ন করবে, রিটার্ন করার পরে লাইক এখানে এই সিস্টেম কলটা এক্সিকিউট হইলো, দেন তার যে রিটার্ন ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমি কোথায় রাখতেছি, আমার যে এফটি ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাতে স্টোর করে। সো এই রিড সিস্টেম কলটা যে জিনিসটা রিটার্ন করবে, সেটাকে আমি যে মুহূর্তে এই এফটি এই ভেরিয়েবলটাতে স্টোর করব, তার আগেই আবার আমার এই যে মোড বিটটা, সেই মোড বিটটা 0 থেকে 1 হয়ে যাবে। কারণ আমার রিডের ইমপ্লিমেন্টেশনটা শেষ। যখনই আমার রিডের ইমপ্লিমেন্টেশন শেষ, তখনই কিন্তু আমার কার্নেল মোডের কাজ শেষ, কার্নেল মোডে আর আমার থাকা লাগবে না। So আমার যে প্রিভিলেজ যে এক্সিকিউশন মেথডটা ছিল, সেটার আমার আর দরকার নেই। সো লাইক সেটা যখন হয়ে গেল, তখন আমি আবার নতুন করে আমি আবার ইউজার মোডে চলে আসলাম, আমার মোড বিটটাকে করে দিয়ে এন্ড আমি আবার এক্সিকিউশন শুরু করলাম। লাইক যে আমার 10 নাম্বার যে লাইনটা আছে সেই লাইনটাকে আমি প্রিন্ট করলাম। তো এই হচ্ছে আমার ডুয়াল মোড অফ অপারেশনের কাজ। সে হচ্ছে একটা ডিফারেন্সিয়েট করে বিটুইন দা ইউজার কোড এন্ড দা অপারেটিং সিস্টেম। তো এটার কেন দরকার, এটার সব থেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে, সে হচ্ছে আমাকে একটা প্রোটেকশন দেয়। লাইক সে আমাকে একটা প্রোটেকশন করে। কিভাবে, যেমন এই যে আমার রিড সিস্টেম কলটা, সে তো আমার মেমোরি নিয়ে কাজ করে, লাইক আমার হার্ড ডিস্ক বা আমার এসএসডি কোন জায়গায় আমি ফাইলটা সেভ আছে সেটা নিয়ে সে কাজ করে। সো এই যে কাজটা, এটা তো খুবই সফিস্টিকেটেড একটা কাজ, খুবই মানে ক্রুশিয়াল একটা ক্রিটিক্যাল একটা কাজ। তো এই কাজটার ইমপ্লিমেন্টেশনটা সে ইউজারের উপর ছেড়ে দেয় না। সে বলে যে ইউজার তোমার মতো ছোটখাটো কাজ করো, বাট এরকম যেগুলা খুবই মেমোরি নলেজ লাগবে, এরকম যে কাজগুলো আছে সেই কাজগুলো তোমার করা লাগবে না, সেগুলো আমি ইমপ্লিমেন্ট করব। তো এই যে ডুয়াল মোড অফ অপারেশন, এটার মাধ্যমে সেই প্রোটেকশনটাই আমাকে দেওয়া হয়, যাতে করে ছোটখাটো বাগ হইলেও আমার সিস্টেমটা ঠিকঠাক মতো চলতে পারে, সিস্টেমটা যাতে হঠাৎ স্টল না হয়ে যায়। তো এই হচ্ছে আমার ডুয়াল মোড অফ অপারেশনের কথাবার্তা।
দেন সিস্টেম কল নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলেছি। সো সিস্টেম কল আসলে মাল্টিপল অপারেটিং সিস্টেমের জন্য মাল্টিপল টাইপস এর হইতে পারে। যেমন ইউনিক্স এর জন্য এক এক রকম, লিনাক্স এর জন্য এক এক রকম, ম্যাকওএস এর জন্য এক এক রকম। তো আমরা আসলে দেখবো যে আমরা বেসিক্যালি লিনাক্স এর জন্য যে অপারেটিং সিস্টেমের জন্য যে সিস্টেম কল গুলো আছে সেগুলো আমরা দেখবো। তো এই হচ্ছে আমার সিস্টেম কলের একটা স্কেমেটিক। তো যে কারণে সিস্টেম কল আসলে একটা না। যেমন আমরা তো জাস্ট একটা সিস্টেম কল দেখছি যে রিড, এই একটা সিস্টেম কল নিয়ে আমরা কাজ করছি। তো সিস্টেম কল আসলে একটা না, এরকম আসলে মাল্টিপল টাইপস অফ সিস্টেম কল হতে পারে। রিড আছে, ওপেন আছে। আমরা এই লেকচারে আমরা একটু পরে বা আমরা নেক্সট ফিজিক্যাল ক্লাসেই দেখবো যে ফর্ক, ফর্ক নামে একটা জিনিস আছে। তো সেটা হচ্ছে একটা সিস্টেম কল। সো এইরকম ফোর্ক আছে। দেন হচ্ছে আমরা আবার দেখবো যে আরো কিছু সিস্টেম কল আছে, লাইক যে এন্ড বা টার্মিনেট, এগুলোর জন্য একটা করে সিস্টেম কল আছে। তো আমরা দেখবো যে মাল্টি টাইপস অফ সিস্টেম কল হইতে পারে। সো তাহলে কোন সিস্টেম কলটা করা হয়েছে সেটা কিভাবে ডিফাইন করা হয়, লাইক একটা হ্যাশ ম্যাপের মতো জিনিস। ঠিক আছে, আমরা যখন কার্নেল মোডে যাই, এই যে আমার ডুয়াল মোড অফ অপারেশন, ইউজার মোড, কার্নেল। সো আমি যখন সিস্টেম কল করব তখন আমি কার্নেল মোডে যাব। তো কার্নেল মোডে যাওয়ার পর যেটা হয়, প্রত্যেকটা সিস্টেম কলের রেসপেক্টে একটা করে আইডি থাকে। লাইক আমার এই যে ওপেন সিস্টেম কলটা, আমরা ধরে নিই ওপেন সিস্টেম কলটার আইডি নাম্বার হচ্ছে 2। তো তাহলে এই যে আমি যখন এই 2 নাম্বার ইন্ডেক্সে যাব, তখন এই 2 নাম্বার ইন্ডেক্স দিয়ে যখন আমি কোয়েরি করব, তখন দেখা যাবে যে এই টুর যে ইমপ্লিমেন্টেশনটা, সেই ইমপ্লিমেন্টেশনটা এক্সিকিউট হবে। ঠিক আছে। তো যে কাজটা হয় যে আমি যে সিস্টেম কলটা করি, সেই সিস্টেম কলটার একটা নাম্বার থাকে, সেই নাম্বারের সাথে ম্যাপ থাকে হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন। তো সাপোজ আমি 2 নাম্বার সিস্টেম কলটা করলাম। তো 2 নাম্বার সিস্টেম কলের যে ইমপ্লিমেন্টেশন আছে সেটা রান করবে, রান করার পর ফাইনালি যখন ইমপ্লিমেন্টেশন কমপ্লিট হইলো, রান করা শেষ হইলো, তখন যখন সে রিটার্ন করবে, সে জাস্ট রিটার্ন করবে কোথায়, কার্নেল মোড থেকে চেঞ্জ হয়ে সে হচ্ছে ইউজার মোডে চলে যাবে। এই হচ্ছে আমার টোটাল সিস্টেম কলের টোটাল কাজ। ইনিশিয়ালি যখন আমি সিস্টেম কল করব, তখন আমি ইউজার মোড থেকে কার্নেল মোডে যাব। কার্নেল মোডে যাওয়ার পর দেন আমি আমার যে ইমপ্লিমেন্টেশন আছে সেটা একটা হ্যাশ ম্যাপের থ্রুতে ম্যাপিং আছে, সেই ম্যাপিং থেকে আমি হচ্ছে ইমপ্লিমেন্টেশনটাকে রান করব। দেন রান পর ফাইনালি আবার আমি, যখন আমার কাজ শেষ, ইমপ্লিমেন্টেশন রান করা শেষ, তখন আমি আবার রিটার্ন করব আমার ইউজার মোড। এই হচ্ছে আমার টোটাল সিস্টেম কলের কাজ। তো এই 3টা সিস্টেম কল আমরা একদম খুবই ভালোভাবেই দেখবো, লাইক ফর্ক, এক্সিট, ওয়েট। এই 3টা নিয়ে আমাদের বিশদ আলোচনা আছে, এগুলো আমরা দেখবো। দেন মিডের পরে ইনশাল্লাহ ওপেন, রিড, রাইট, ক্লোজ, এই জিনিসগুলো দেখবো। এন্ড এইগুলো আসলে আমাদের ল্যাবে দেখানোর কথা। আমি নট শিওর যেগুলো ল্যাবে দেখাবে কিনা, ল্যাবের নতুন সিলেবাসের সাথে পরিচিত না। সো ইনশাল্লাহ এগুলো আমরা দেখি সামনে। দেন আরো এরকম আরো কিছু সিস্টেম কল আছে, লাইক স্লিপ, গেট, পিআইডি, অ্যালার্ম। সি মোডের সাথে তো আমরা সবাই পরিচিত, যে আমরা জাস্ট লিনাক্সে যখন আমরা ল্যাব করি তখন আমরা দেখি যে সিএইচ মোড। পরিচিত না হইলেও সামনে পরিচিত হয়ে যাব। সো এই সিএইচ মোডটাও আসলে বিহাইন্ড দ্য সিন একটা সিস্টেম কলের থ্রুতেই কাজটা করে। আচ্ছা। তো এই হচ্ছে আমাদের সিস্টেম কল নিয়ে কথাবার্তা। দেন আমরা চলে যাব আমাদের এই লেকচারের বা আমাদের এই প্রসেস চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট যে পোর্শন, সেটা হচ্ছে অপারেশনস অন এ প্রসেস। তো একটা প্রসেস আমরা দেখছিলাম যে প্রসেসের যে আমার স্টেট ডায়াগ্রামটা ছিল, যে আমি ইনিশিয়ালি প্রসেসটাকে ক্রিয়েট করি। প্রসেসটা ক্রিয়েট হওয়ার পর সে হচ্ছে আমার শিডিউলার তাকে শিডিউল করে দেয়। দেন সে কোনো একটা সময় রান করে, রান করার পরে দেন হচ্ছে তার এক্সিকিউশন শেষ হলে সে টার্মিনেট করে। তো তাহলে যে কাজটা হয়, শিডিউলারের হচ্ছে বাকি সব কাজ, লাইক শিডিউল করব, কখন কিভাবে শিডিউল করব, কিউ এর কোন জায়গায় পাঠাবো, এগুলো হচ্ছে শিডিউলারের কাজ। বাট প্রসেসের লাইফ সাইকেলে দুইটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রসেস ক্রিয়েট করা, আর একটা হচ্ছে প্রসেস টার্মিনেট করা। তো এই দুইটার জন্যই আমরা যে এই যে সিস্টেম কল গুলো দেখছিলাম, যে আমরা দুইটা সিস্টেম কল দেখছিলাম, ফর্ক, এক্সিট। সো এই যে আমার প্রসেস ক্রিয়েশন, এই প্রসেস ক্রিয়েশনের জন্য আমার যে সিস্টেম কলটা লাগে সেটাকেই আমি বলি ফর্ক। ফর্ক সিস্টেম কলটা হচ্ছে আমার প্রসেস ক্রিয়েট করার জন্য কাজে লাগে। দেন আরেকটা সিস্টেম কল হচ্ছে টার্মিনেট। টার্মিনেট করার জন্য যে সিস্টেম কলটা কাজে লাগে সেটা আমি বলি এক্সিট। ঠিক আছে। তো আরেকটা সিস্টেম কল দেখতেছিলাম ওয়েট। এটা নিয়ে আমাদের পরে আমরা আরেকটু আলোচনা করবো, তো এটা আপাতত থাকবে। তো যেটা হয় যে প্রসেসকে ক্রিয়েট করার জন্য আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ফর্ক, এন্ড প্রসেসকে টার্মিনেট করার জন্য আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে এক্সিট।
দেন আরেকটা সিস্টেম কল আছে, সেটা হচ্ছে ওয়েট, যেটা হচ্ছে আমরা পরে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো যে কাজটা হয়, আমি যখন একটা প্রসেস ক্রিয়েট করি, তখন এই প্রসেসটা একটা হায়ারার্কি তৈরি করে। ঠিক আছে? তো আমি যখন একটা প্রসেস ক্রিয়েট করি, তখন প্রসেসটা একটা হায়ারার্কি তৈরি করে। হায়ারার্কিটা কিরকম? লাইক আমি একটা একটা প্রসেস ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমার কারেন্ট প্রসেস P1। তো এখন কথা হচ্ছে, এই প্রসেস সে হচ্ছে নতুন আরেক প্রসেস ক্রিয়েট করবে, লাইক P2, সে একটা প্রসেস ক্রিয়েট করবে। এখন যে কাজটা হয়, ক্রিয়েটটা কিভাবে করবে? এই ফর্ক সিস্টেম কলটা, সেটার মাধ্যমে হচ্ছে সে ক্রিয়েট করবে। সে যে নতুন আরেকটা প্রসেস ক্রিয়েট করলো, এই যে নতুন প্রসেসটা ক্রিয়েট করতেছে, সেই নতুন প্রসেসটা কিন্তু দুইটা আলাদা আলাদা নাম হয়ে যাবে। তখন কিন্তু আমার যে প্রসেসটা থেকে ক্রিয়েট হয়েছে সেটা হয়ে যাবে প্যারেন্ট, এন্ড যে প্রসেসটা নতুন ক্রিয়েট হয়েছে সেটা হয়ে যাবে চাইল্ড। একইভাবে আমার মাল্টিপল চাইল্ড পসিবল। লাইক একবার ফর কল করলো, একটা চাইল্ড ক্রিয়েট হলো, সে যদি আবার ফর করে আরেকটা চাইল্ড ক্রিয়েট হবে, আমি মাল্টিপল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তো তাহলে আমার সিস্টেমে যে এত এত হাজার প্রসেস আছে, মাল্টিপল প্রসেস আছে, সেই প্রত্যেকটা প্রসেসকে আসলে আমি আইডেন্টিফাই করি কিভাবে? তো আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বারের থ্রুতে আইডেন্টিফাই করি। সেই নাম্বারটাকে আমি বলি প্রসেস আইডেন্টিফাই। ঠিক আছে, বা পিআইডি। এটা হচ্ছে আমার প্রত্যেকটা প্রসেসের জন্য একটা ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার আছে, যেটাকে আমি বলতেছি পিআইডি। সো এই যে পিআইডি, সেটার আবার বেশ কয়েকটা কাজ আছে। এন্ড এই যে আমি প্রসেসের প্যারেন্ট এন্ড কাজ করলাম, সেই দুইটার মধ্যে কিছু রিলেশনশিপ আছে। লাইক আমরা তো এই জিনিসটা তো আমরা দেখছিলাম যে এখানে বেশ কয়েকটা কাজ ছিল। যেমন আমরা বলতেছিলাম যে দুইটা জিনিস আমরা পরে দেখবো, যে আমরা এটা পরের জন্য রেখে দিব। তো এই দুইটা জিনিসের মধ্যে একটা ছিল হচ্ছে এটা, একটা পয়েন্টারের রেফারেন্স একটা ক্লাসের জন্য, সেই ক্লাসটা হচ্ছে প্যারেন্ট। লাইক প্যারেন্টের জন্য একটা রেফারেন্স। একটা ছিল আমার একটা লিস্ট, লাইক একটা লিস্ট চিলড্রেনের জন্য। সো হোপফুলি এই বিষয়টা এখন ক্লিয়ার, যে লাইক আমি কারটা প্রসেস, আমার প্যারেন্টকে তার ইনফরমেশনটা নিজের কাছে রাখা লাগবে। তো সেই জন্য আমার প্রসেস কন্ট্রোল ব্লকে আমি একটা পয়েন্টার রাখবো, সেটা হচ্ছে পয়েন্টার টু মাই প্যারেন্ট। সেই জিনিসটা আমি রাখবো। সিমিলারলি, আমি কারেন্টলি প্রসেস, আমার কতগুলো চাইল্ড আছে, প্রত্যেকটা চাইল্ডের একটা ইনফরমেশন আমার রাখা লাগবে। সেই জন্য হচ্ছে আমি একটা লিস্ট মেনটেন করবো। সেই লিস্টে হচ্ছে আমার কি কি চাইল্ড আছে, লাইক প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 4। এই তিনজন হচ্ছে আমার চাইল্ড। তো তাদের এই তিনজনের ইনফরমেশন বা তাদের এই তিনজনের প্রসেস আইডিটা, সেই জিনিসটাও আমার কাছে সেভ রাখবে। তো হোপফুলি এখন আমরা ক্লিয়ার যে এখানে এই প্যারেন্ট মানে কি ছিল, এই চিলড্রেন, এটা লিস্ট, এটা মানে আসলে কি ছিল। তো তারপরে আমরা যদি সামনের দিকে যাই, তো আমরা দেখবো যে এই প্রত্যেকটা প্রসেস আসলে একটা হায়ারার্কির মতো জিনিস তৈরি করে। লাইক এটা হচ্ছে আমার কারেন্ট প্যারেন্ট প্রসেস, তার আন্ডারে হচ্ছে আমার দুইটা চাইল্ড আছে। তো এই দুইটা চাইল্ড, তার আন্ডারে যে দুইটা চাইল্ড আছে, এই দুইটা চাইল্ডকে আমি হচ্ছে এইভাবে প্যারেন্টের সাথে রিলেটেড এরকম করে আমি আসলে এনশিওর করি যে এই হচ্ছে আমার দুইটা চাইল্ড, এই দুইজনকে আমরা দেখতেছি যে এই দুইজনের প্যারেন্ট হচ্ছে এটা। আচ্ছা, তো এখানে রিসোর্স শেয়ারিং এর যে কাজগুলো হয়, লাইক প্যারেন্ট এন্ড চাইল্ড তারা আসলে সব রিসোর্সই শেয়ার করতে পারে, অথবা একটা সাবসেট অফ রিসোর্স শেয়ার করবে, অথবা কোনো রিসোর্সই শেয়ার করবে না। এই তিনটা কাজই হইতে পারে। এই তিনটা কাজের মধ্যে যে কোনো একটা হইতে পারে, বা এই তিনটার মধ্যে হইতে পারে। তো এটা হচ্ছে কোডারের উপর ডিপেন্ডেন্ট, যে কোডার আসলে কি করবে, সে কি প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে রিসোর্স শেয়ার করবে কিনা, সেটা হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন ডিপেন্ড। ইমপ্লিমেন্টেশনটা আমি কিভাবে করবো। আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে এক্সিকিউশন। লাইক দুইটা প্রসেস আমি যখন ক্রিয়েট করি, আমার প্যারেন্টও হইলো আমার চাইল্ডও থাকলো। তো প্যারেন্ট আর চাইল্ড আমি যখন ক্রিয়েট করব, তখন আসলে এক্সিকিউশনটা দুই রকম হতে পারে। লাইক প্যারেন্ট তার মতো চলতেই থাকবে, অথবা চাইল্ড সেও তার মতো চলতেই থাকবে। এটা হইতেছে কি কনকারেন্ট এক্সিকিউশন। তো প্যারেন্ট এন্ড চাইল্ড এক্সিকিউট কনকারেন্ট।
তো শিডিউলারের যখন যাকে ইচ্ছা সেই প্রসেসকে সে শিডিউল করবে সেটা। দেন আরেকটা হইতে পারে যে প্যারেন্ট আসলে ওয়েট করতে থাকবে, লাইক প্যারেন্ট যখন একটা চাইল্ড ক্রিয়েট করলো, দেন প্যারেন্টের কাজ কি হবে, সে হচ্ছে ওয়েট করতে থাকে। কিসের জন্য? যতক্ষণ আর চাইল্ডের এক্সিকিউশনটা শেষ হয়। তো আমরা যে ওয়েট সিস্টেম কলটা দেখছিলাম, সেই ওয়েট সিস্টেম কলটা আসলে এখানেই কাজে লাগে। লাইক আমি যদি চাই যে আমার প্যারেন্ট সে হচ্ছে তার সব চাইল্ডের এক্সিকিউশন শেষ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে থাকে, তখন আমি যে কাজটা করব, আমি প্যারেন্টের কোডে এরকম এই ওয়েট এই সিস্টেম কলটা কল করে দিব। তো তাহলে যেটা হবে যে চাইল্ড যতক্ষণ পর্যন্ত না এক্সিকিউশন শেষ হবে চাইল্ড গুলা, মানে সাপোজ একটা প্যারেন্টের 5টা চাইল্ড আছে, সো প্যারেন্টটা সেই ওয়েট সিস্টেম কলটা কল করবে, তাহলে যেটা হবে এইটা চিলড্রেনের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এক্সিকিউশন শেষ হওয়ার আগ পর্যন্ত প্যারেন্ট আর এক্সিকিউট করবে না, সে ওয়েট করতেই থাকবে। তো এটাই হচ্ছে আমার এক্সিকিউশনের জন্য যে অপশন গুলো ছিল, সেই অপশন গুলোর মধ্যে দুইটা, একটা হচ্ছে যে কনকারেন্টলি চলতেই থাকবে, আর একটা হচ্ছে প্যারেন্ট ওয়েট করবে। সো এটা গেল শুরুতে, যে কন্টিনিউস টু এক্সিকিউট কনকারেন্টলি অর প্যারেন্ট ওয়েটস আনটিল সাম অর অল অফ ইটস চিলড্রেন হ্যাভ টার্মিনেটেড। এটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস হচ্ছে যে আমি যখন একটা প্রসেস ক্রিয়েট করি, তখন দুইটা কাজ হইতে পারে, একটা পারে চাইল্ড প্রসেস ইজ এ ডুপ্লিকেট অফ দ্য প্যারেন্ট প্রসেস, আরেকটা হইতে পারে যে চাইল্ড প্রসেস হ্যাজ এ নিউ প্রোগ্রাম লোডেড ইনটু ইট। সো এই দুইটা কাজের মধ্যে যে কোনো একটা অবশ্যই হবে। এন্ড এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত বলবো না, আজকের এই লেকচার এই পর্যন্তই। আমরা নেক্সট যেদিন ক্লাস করবো সেদিন ইনশাল্লাহ আমরা প্রসেস ক্রিয়েশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।